নীল চিরকুট পর্ব 52। লেখিকা নৌসিন আহমেদ রোদেলা। আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন। ঘড়ি থেকে চোখ তুলে তাকাতেই নম্রতাকে দাঁড়িয়ে থাকতে দেখলো আরফান। রুষ্ট চোখ জোড়া নম্রতার উপর নিবদ্ধ রেখে কোনোরূপ ভনিতা ছাড়াই বলল, আবারও লেট? নম্রতা উত্তর দিল না। মুখ ফুলিয়ে পাশে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালো। চোখে মুখে চাপা ক্রোধ নিয়ে স্থির দাঁড়িয়ে রইল। নম্রতার স্থিরতার পাশে দাঁড়ানো মেয়েটির উপর কোনোরূপ প্রভাব পড়ল বলে মনে হলো না। সে স্বভাবসুলভ উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তুমি তো দেখতে ভীষণ মিষ্টি, মিস ছোঁড়াছুড়ি। বাহ, তোমাকে আমার পছন্দ হয়েছে। নিদ্রার সম্বোধনে ঈর্ষান্বিত মনটা ফুস করে জ্বলে উঠল এবার। ছোঁড়াছুড়ি? কিসের ছোঁড়াছুড়ি? এই মেয়ে তাকে আরফানের জীবন থেকে ছুঁড়ে ফেলার কথা বলছে না তো? সুপ্ত ক্রোধ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতেই গাড়ির কাঁচ নামিয়ে মাথা বের করলেন একজন মধ্যবয়স্কা মহিলা। সুপ্ত ক্রোধ চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতেই গাড়ি থেকে কাঁচ নামিয়ে মাথা বের করলেন একজন মধ্যবয়স্কা মহিলা। পরনে কালো পেড়ে সাদা শাড়ি, ঘাড়ের কাছে ঘন চুলের বিশাল খোপা, চোখে মোটা ফ্রেমের চশমা, টান টান ত্বকে রূপবতী মেয়েটির চেহারা ছাস। নম্রতা পুরো ব্যাপারটা বুঝতে না পেরে হতভম্ব চোখে চেয়ে রইল। আরফান ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে 2 পা এগিয়ে নম্রতার পাশে এসে দাঁড়ালো। নম্রতা দ্বিধান্বিত চোখে একবার গাড়িতে থাকা ভদ্রমহিলা তো আরেকবার আরফানের দিকে তাকালো। আরফান হতাশ কণ্ঠে বলল, আপনার যন্ত্রণায় আমার পুরো পরিবার রাস্তায় নেমে এসেছে নম্রতা। এই মুহূর্তে পাত্রী দেখা পর্ব চলছে। ইউ আর দ্য মেইন ক্যারেক্টার ইন দিস এপিসোড। অল দ্য বেস্ট পত্রপ্রেমিকা। আরফান এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে নম্রতার দিকে তাকালো। নম্রতা বোকা বোকা চোখে চেয়ে থেকে বলল, মানে? আরফান উত্তর দিল না। নম্রতা হতবিহল চোখে আবারও গাড়িতে থাকা ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলা ধীরে সুস্থে গাড়ি থেকে নামলেন। তার উজ্জ্বল মুখশ্রীতে তীক্ষ্ণ ব্যক্তিত্ববোধের ছটা দেখে কিছুটা ভড়কে গেল নম্রতা। অসহায় চোখে আরফানের দিকে তাকালো। আরফানকে অবিচল দাঁড়িয়ে থাকতে দেখে আবারও ভদ্রমহিলার দিকে তাকালো। ভদ্রমহিলার গম্ভীর চেহারা দেখে মনে মনে শত তারা গুনতে লাগলো নম্রতা। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা খানিকের জন্য স্তম্ভিত হয়ে গেল ভয়ে। মুহূর্তের মধ্যেই ভদ্র মহিলাটিকে ভীষণ রাগী বলে আখ্যায়িত করে ফেলল নম্রতা। পরমুহূর্তেই নম্রতার ভাবনাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে মিষ্টি করে হাসলেন ভদ্রমহিলা। নম্রতার ডান গালে আলতো হাত ছুঁয়ে বললেন, তুমিই তো হবে শ্যামলতা। নম্রতা মাথা নাড়ল। ভদ্রমহিলা হেসে বললেন, কিন্তু এই মোমের মতো মেয়েটি তো শ্যামলতা নামে মানাচ্ছে না মা। এই মিষ্টি মেয়েটির নাম হওয়া উচিত ছিল শুভ্রলতা। আমি তোমাকে শুভ্রলতা বলে ডাকলে কি তুমি রাগ করবে মা? ভদ্রমহিলার অসম্ভব সুন্দর কণ্ঠস্বরে মস্তিষ্কে শীতল হওয়া বয়ে গেল যেন। নম্রতা মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে মৃদু হাসল। হঠাৎ করেই উপলব্ধি করল এই ভদ্রমহিলাকে তার খুব পছন্দ হয়েছে। ভীষণ তৃপ্তি দিচ্ছে তার কথা বলার ভঙ্গিমা। নম্রতাকে চুপ থাকতে দেখে আবারও কথা বললেন ভদ্রমহিলা, তুমি নিশ্চয়ই আমায় চিনতে পারছো না? আমি হলাম নিষ্প্রভ্রের মা। ভদ্রমহিলার মুখের কথা কেড়ে নিয়ে পেছন থেকে বলে উঠল নিদ্রা, আর আমি হলাম নিদ্রা, নিষ্প্রভ ভাইয়ার ছোট হলেও তোমার থেকে 1 বছরের বড়। সুতরাং বিয়ের পর আমি তোমাকে ভাবি বলে ডাকবো না, নাম ধরে ডাকবো। আমি তোমাকে নাম ধরে ডাকলে কি তুমি রাগ করবে ছোঁড়াছুড়ি? নম্রতা যেন হোঁচট খেলো এবার। ছোঁড়াছুড়ি? আবারও ছোঁড়াছুড়ি? এত সুন্দর একটা মেয়ে বারবার এমন কুৎসিত নামে কেন ডাকছে তাকে? ভাই ডাকে নিম পাতা, মা ডাকে শুভ্রলতা, পাতা লতা শেষ করে ফুল পাখিও তো ডাকতে পারতো নিদ্রা। নম্রতা একটুও রাগ করতো না, কিন্তু হুট করেই ছোঁড়াছুড়িতে চলে যাওয়ায় লজিকটা কিছুতেই ধরতে পারছে না নম্রতা অসহায় চোখে তাকালো। আরফানের মা নম্রতার ডান হাতটা নিজের হাতে নিয়ে বলল, তুমি নাকি রাগ করে কথা টথা বলছো না? বেশ করেছ, এই বদমাইশের সাথে কথা বলা উচিত না। আজও ওর রাতের খাবার বন্ধ। ওর রিপ্লেসমেন্ট খাবার টেবিলের দায়িত্ব হবে তোমার। কি যাবে না? নম্রতা বিস্ময় নিয়ে আরফানের দিকে তাকালো। আরফান মৃদু হাসল, চোখের ইশারায় আশ্বস্ত করল।
নম্রতা বিস্ময় ভাব নিয়ে ভদ্রমহিলার দিকে তাকালো, ঘোর লাগা কণ্ঠে বলল, রাতে বাইরে থাকাটা বাবা মা অ্যালাউ করবে না আন্টি। ভদ্রমহিলা কিছু একটা ভেবে বললেন, কোনো সমস্যা না থাকলে তুমি কি তোমার বাবার নাম্বারটা দেবে মা? আমি তোমাদের সপরিবারের নিমন্ত্রণ দিতে চাই। এই মিষ্টি মেয়ের বাবা মার সাথে পরিচয়টা না হলেই নয়। নিষ্প্রভ বলেছিল, তোমারও নাকি ধানমন্ডিতেই থাকো। রোড নাম্বার আলাদা হলেও এলাকা কিন্তু একই, সেই হিসেবে আমরা সবাই প্রতিবেশী হয়ে গেলাম না? নম্রতা কোনো উত্তর খুঁজে পেল না, মুগ্ধ চোখে চেয়ে রইল ভদ্রমহিলার মুখে। কাউকে এত দ্রুততম বুঝি আপন করে নেওয়া যায়? কণ্ঠস্বরে স্বাভাবিক ছোট্ট বাক্যগুলিতে বুঝি এতটা মায়া ঢালা যায়? ভার্সিটি থেকে ফিরেই রান্না বসিয়েছিল নীরা। সন্ধ্যার নাস্তা আর রাতের খাবার তৈরি করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়েছে, রাত নেমেছে, খেয়াল ছিল না। টেবিলে খাবার সাজিয়ে গুছিয়ে সিক্কে হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল নীরা। খোপা ছেড়ে বেরিয়ে আসা এলোমেলো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে কপালে, চেহারায় ক্লান্তি, নাকে মুখে তৈলাক্ত ঘামের আভা। এমন সময় পাশে এসে দাঁড়ালেন জাহানারা। অনন্তর খাবারটা আলাদা করে ঢেকে রাখতে রাখতে তীক্ষ্ণ চোখ তাকালেন। শাশুড়ির দৃষ্টিকে খেয়াল করে ভেজা হাতের পিঠ দিয়ে চুল ঠিক করে ওনার আঁচল টানলো নীরা। আমতা আমতা করে বলল, কিছু বলবেন মা? জাহানারা ছোট্ট নিঃশ্বাস ফেলল। নীরার প্রতি আজকাল একটু আধটু সন্তুষ্ট সে। সেদিন নীরার করা সরল অভিযোগের পর বাইরে রাত কাটানো বন্ধ হয়েছে অনন্তর। সারাদিন থেকেই যেখানেই থাকুক না কেন, রাত 12টার আগে ঠিকঠাক বাড়ি ফিরছে সে। রাতের খাবারটা নিয়ম করে বাড়িতেই খাচ্ছে। ছেলের এতটুকু নিয়ম মাফিক জীবন দেখেই এই টুকরো স্বস্তি পেয়েছে জাহানারা। ছেলের বউয়ের প্রতি প্রকাশ্য তিক্ততা খানিক কমে এসেছে। জাহানারা কৃত্রিম রাগ নিয়ে বলল, সবসময় এমন সালোয়ার কামিজ পরে থাকো কেন? এটা তোমার বাপের বাড়ি না। বাড়ির বউদের রং বেরঙের শাড়িতেই ভালো মানায়। অনন্ত বাসায় থাকলে এসব সালোয়ার কামিজ রেখে শাড়ি পরে থাকবে, ওর সামনে শাড়ি পরে ঘুরঘুর করবে। দাদি নানিরা বলতো, কাঁচাই না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। এখন এত উঠতে দিলে অন্য পাখির খাঁচায় যেতে কতক্ষণ? নিজের সংসার ধরে রাখতে হলে এমন থম মেরে বসে থাকলে চলবে না। সময় থাকতে লাগাম ধরো। প্রেমের বিয়ে বলে গা ভর্তি তেল দিয়ে বসে থাকলে চলবে না। পুরুষ মানুষের মন আর গাছের পাতা, আম, কোনোটাই বিশাল নেই বউ। কখন কোথায় ঝরে পড়বে তারা নিজেরাই জানে না। কথাগুলো বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল জাহানারা। নীরার সাবান মাখা হাতে থম মেরে দাঁড়িয়ে রইল। শাশুড়ি মা কি কোনোভাবে তার আর অনন্তর ব্যাপারটা আঁচ করতে পেরেছেন? সত্যিই কি এবার লাগাম ধরা উচিত নীরার? অনন্তর পক্ষে কি সত্যিই অন্য কারোর প্রতি আকৃষ্ট হওয়া সম্ভব? বুকের ভেতর থেকে বিরক্ত এক সত্তা ধমকে উঠে বলল, কেন সম্ভব নয়? অনন্তকে দেখেছিস কখনো মুগ্ধ চোখে তাকিয়ে থাকতে? বিয়ের পর একবারও অন্য দৃষ্টিতে তাকিয়েছে সে? তাকায়নি। তবে নীরা অন্যমনস্ক ভঙ্গিতে কাজে হাত দিল। সত্যি যদি এমন কিছু হয়, তবে কিভাবে লাগাম টানবে নীরা? কি করবে সে? গভীর রাত, আকাশ ভর্তি তারার মেলা। হালকা ঝিরিঝিরি বাতাসে উড়ছে পাতলা ওড়না। কপালে পড়ে থাকা ছোট্ট ছোট্ট চুল। সামনের রাস্তা থেকে ভেসে আসছে যানবাহনের মৃদু হর্ন। ছাদের এক কোণায় থাকা দোলনায় বসে আছে নম্রতা। ডান হাতে ধোঁয়া ওঠা কফি কাপ, বাম হাতে কানে ধরে থাকা ফোন। আপনি এখন কোথায় আছেন? কি করছেন? ওপাশ থেকে ক্লান্ত কণ্ঠে উত্তর দিল আরফান, আমি হসপিটালে আছি। এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ড ঘোরাফেরা করছি। আই অ্যাম অ্যান্ড ডিউটি ম্যাডাম। রাউন্ডে আছি। নম্রতা আঁতকে উঠে বলল, এত রাতেও ডিউটি? ঘুমটুম নেই আপনার? আরফান হাসল। পাশে দাঁড়িয়ে থাকা কারোর সাথে কয়েকটি কথা বলে নিয়ে বলল, ঘুম তো আপনার কাছে। ফাজলামো করবেন না, আমি সিরিয়াস। এই মুহূর্তে ডাক্তারের ওয়াইফদের জন্য প্রচণ্ড মায়া হচ্ছে আমার। বেচারিদের নিশ্চয়ই রাতে একা একা ঘুমাতে হয়। মাঝরাতে ভয় পেলে কাঁথা দিয়ে মুখ চেপে মটকা মেরে শুয়ে থাকতে হয়। সাংঘাতিক না? এসব ডাক্তার ফাক্তারকে বিয়ে করা যাবে না, প্ল্যান ক্যান্সেল। আরফান নিঃশব্দে হাসল। বেশ কিছুক্ষণ চুপ থেকে হাতের কাজ শেষ করলো। তারপর মৃদুকণ্ঠে বলল, আপনি এখনও ঘুমননি কেন? অলমোস্ট 1টা বাজে। এত রাতে কি করছেন?
ছাদে বসে কফি খাচ্ছি আর আকাশ দেখছি। আজকের আকাশটা অনেক সুন্দর ডক্টর। আরফান অবাক হয়ে বলল, ছাদে? অনেক বছর আগে কেউ একজন আমায় বলেছিল সে একা ছাদে যেতে ভয় পায়, তাই বরের জন্য অপেক্ষা করছে। সাহসী বর তাকে ছাদে নিয়ে গিয়ে জ্যোৎস্নাবিলাস সঙ্গ দিবে। তো তার কি বর জুটে গিয়েছে আজকাল? বর না জুটলেও শাসনটা ঠিকই জুটে গিয়েছে তার। অনেক বছর আগের বাচ্চা মেয়ে এখন বিশাল বড়, ভূতে টুতে ভয় পায় না। তাই নাকি? তাহলে তো মায়ের গল্পটা আপনাকে বলাই যায়। মা বলতো আমাদের আশেপাশে নাকি সবসময় জিন পরীরা ঘোরাঘুরি করে, একসাথে পাশাপাশি বসেও থাকে। আপনার পাশে নিশ্চয়ই আছে। ফাঁকা ছাদে আপনি আর অলৌকিক ক্ষমতা সম্পন্ন কিছু জিন, ব্যাপারটা দারুণ না? নম্রতা ভয়ে ভয়ে পাশে তাকালো। অদ্ভুত একটা ভয়ে কেঁপে উঠে তার বুক। কৃত্রিম রাগ নিয়ে বলল, দেখুন, একদম উল্টোপাল্টা গল্প ফাঁদবেন না। ডিউটির অবস্থায় ফোনে কথা বলছেন, তারপরও উল্টোপাল্টা গল্প বানিয়ে মাসুম যুবতীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। আপনার নামে তো মামলা করা উচিত ডক্টর। আন্টির মতো। এই পর্যন্ত ছিল নীল চিরকুট পর্ব 52। পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।